হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে নবম শ্রেণীর অন্তর্গত পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়ে যে সান্দ্রতা অংশটা নিয়ে আলোচনা করা হচ্ছিল তার অন্তিম পর্ব নিয়ে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওতে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কি সে সম্পর্কে ধারণা লাভ করব। এর সাথে সাথে প্রান্তীয় বেগের রাশিমালাটাও নির্ণয় করব। এছাড়াও আজকের ভিডিওতে তরল প্রবাহের হার কিভাবে নির্ণয় করা হয়, ধারাবাহিকতা সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ কন্টিনিউটি কি তার প্রয়োগ এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি যথেষ্ট তথ্য সমৃদ্ধ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, অন্যদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন ভবিষ্যতে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা প্রান্তীয় বেগের ধারণাটা নেব, যে প্রান্তীয় বেগ কি জিনিস। বলছে কোনো সুদীর্ঘ সান্দ্র মাধ্যমে অভিকর্ষের প্রভাবে একটা বস্তু পড়ছে। তাহলে বস্তুটা যখন পড়বে তাহলে বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে আর প্লবতাটা উপরের দিকে কাজ করবে। বুঝে নেওয়া যায়। তাহলে এই যে তরলের ভেতর দিয়ে বা কোনো প্রবাহীর ভেতর দিয়ে যখন বস্তুটা ওপর থেকে নিচের দিকে পড়ছে মানে বস্তু তার নিজের ওজনের জন্য নিচের দিকে পড়বে, অর্থাৎ ওজন নিচের দিকে ক্রিয়াশীল। আর প্লবতাটা ঊর্ধ্বমুখী। সেটা কি? আর্কিমিডিসের প্রিন্সিপাল যখন পড়া হবে তখন কি আছে, যে বস্তুটা যখন এখানে আসবে তাহলে বস্তুটা এই জায়গাকার তরলটাকেও সরিয়ে দিয়েছে, তাহলে সে অপসারিত তরলটা বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এবং ঊর্ধ্বমুখী কি করে বোঝা যায়? যেমন কোন একটা মগকে যদি উপর করে জলের তলায় ডোবাবার চেষ্টা করা হয় তাহলে মগটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়। এর থেকে ওটাই হচ্ছে প্লবতা। ওই যে অপসারিত জলটা, মগটা ওই জলটাকে সরিয়ে দিয়েছে, সে অপসারিত জলটা উপরের দিকে বল প্রয়োগ করছে। এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে এই বস্তু কর্তৃক অপসারিত যে মাধ্যম সেটা বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে প্লবতা, ডিনোটেড বাই এফ বি। এই প্লবতাটার ভ্যালু কত? যতটা মাধ্যম সে অপসারিত করেছে বস্তুটা, সে অপসারিত মাধ্যমের ওজনের সাথে সমান। তাহলে এই হচ্ছে পুরো ব্যাপার। তাহলে বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়াশীল, প্লবতা ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল। তাহলে একটা লব্ধি বল থাকবে। ধরে নেওয়া হচ্ছে বস্তুর ওজনটা বেশি প্লবতা অপেক্ষা, বস্তু ভারী, তাহলে বস্তু আস্তে আস্তে নিচের দিকে কিন্তু নামবে। কিন্তু সেখানে লব্ধি বলটা কত? কেন কি ঊর্ধ্বমুখী প্লবতাও আছে। তাহলে নিম্নমুখী লব্ধি বলটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ বি। এই যে নিম্নমুখী লব্ধি বল, তার জন্য আস্তে আস্তে বস্তুটা নিচের দিকে নামবে। এবং যেহেতু একটা লব্ধি বল বস্তুর উপর কাজ করছে, তার মানে বস্তু ত্বরণযুক্ত বেগ নিয়ে নামবে, মানে যত নিচের দিকে নামবে বস্তুর বেগ বাড়তে থাকবে। এবার বস্তুর বেগ বাড়লে হবেটা কি? তাহলে বস্তুটা যত ক্রমশ ওপর থেকে নিচের দিকে নামছে বস্তুর বেগ বাড়ছে। তার ফলে কি হচ্ছে? বস্তুর যেটা বহিঃপৃষ্ঠ আর তার সাথে সংলগ্ন যে মাধ্যমের তল, তাদের মধ্যে যে আপেক্ষিক গতি যেটা নিচের দিকে, সেটাও ক্রমশ বাড়ছে। আর আমরা এর আগে কি জেনেছি, যে আপেক্ষিক গতি যদি থাকে তাহলে সেখানে সান্দ্রতাজনিত বল থাকে, এবং সেই সান্দ্রতাজনিত বল আপেক্ষিক গতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাহলে যত বস্তুটা বেশি বেগে নিচের দিকে নামতে থাকবে তত আপেক্ষিক গতিও বাড়বে। কাদের মধ্যে? এই বস্তুর বহিঃপৃষ্ঠ আর তার সাথে সংলগ্ন মাধ্যমের যে তল আছে তাদের মধ্যে। তখন সেই দুটো তলের মধ্যে সান্দ্রতাজনিত বলটাও ক্রমশ বাড়বে, তার কারণ সে আপেক্ষিক গতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে বাড়তে বাড়তে একটা সময় কি হবে? সান্দ্রতাজনিত বল আর ওই লব্ধি বল, যেটা নিম্নমুখী লব্ধি বল, সে দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস এফ বি হবে। তখন বস্তুটার উপর কার্যকর বলের মান কত? 0। তার কারণ সান্দ্রতাজনিত বল যেটা উপরের দিকে কাজ করছে, কেন উপরের দিকে? তার কারণ আপেক্ষিক গতিটা নিচের দিকে। তাহলে সে সান্দ্রতাজনিত বল যেটা ঊর্ধ্বমুখী, সেইটা নিম্নমুখী লব্ধি বলের সাথে সমান হয়ে গেছে। অর্থাৎ আমার এখন নেট ফোর্স যেটা কার্যকর বল, সেই বস্তুর ওপর কত ক্রিয়াশীল হচ্ছে? 0। তার কারণ এফ আর ডাব্লিউ মাইনাস এফ বি সমান হয়ে যাওয়ায় এদের অন্তর্ফল, মানে এদের যদি লব্ধি করো, অন্তর্ফল কেন? বিপরীতমুখী, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, তাহলে আমার অন্তর্ফলটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কার্যকর বলের মান 0। আর আমরা নিউটনের গতিসূত্রতে কি জানি, যে কোনো বস্তুর ওপর যদি বল প্রযুক্ত না হয়, অর্থাৎ
বলের মান যদি শূন্য হয় তাহলে বস্তু যদি স্থির থাকে স্থির থাকবে, আর যদি গতিশীল থাকে তাহলে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এখানে বস্তুটা গতিশীল আছে, তাহলে যে মুহূর্তে কার্যকর বল 0 হচ্ছে অর্থাৎ এফ আর ডাব্লু মাইনাস এফ বি সমান হচ্ছে, সেই মুহূর্তে বস্তুটার যা বেগ ছিল সেই বেগ নিয়ে বাকি রাস্তাটা সে অতিক্রম করবে। ধরা যাক এই জায়গায় এসে কার্যকর বলের মান 0 হয়ে গেল, অর্থাৎ সান্দ্রতাজনিত বল আর ডাব্লু মাইনাস এফ বি সমান হয়ে গেল, কার্যকর বলের মান 0 হচ্ছে। তাহলে এখান থেকে যতটা নামবে বস্তুর ওপর আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তো এই মুহূর্তে বস্তুটার যা বেগ ছিল সেই ম্যাক্সিমাম বেগ নিয়েই বাকি রাস্তাটা সে নামবে। তাহলে ওই যে সর্বশেষ সর্বোচ্চ বেগ সেটাই হচ্ছে তোমার প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ, ইংলিশে এটাকে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে এই হচ্ছে প্রান্তীয় বেগের ব্যাপার স্যাপার। এবার প্রান্তীয় বেগের রাশিমালাটা দেখে নেওয়া যাক। তাহলে যে বস্তুটা সেটা ধরে নেওয়া হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার বস্তু, বস্তুর উপাদানের ঘনত্ব ধরে নেওয়া হচ্ছে রো। তাহলে ওজনটা কত? তাহলে তার জন্য কি বস্তুর আয়তন জানতে হবে। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক অর্থাৎ আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ গুণিত বস্তুর ঘনত্ব, সেটা হচ্ছে রো, করলে হচ্ছে বস্তুর ভর, তার সাথে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ জিটা গুণ করলে হয়ে যাচ্ছে বস্তুর ওজন, যেটা নিচের দিকে ক্রিয়াশীল। প্লবতাটা কত? যে অপসারিত মাধ্যমের ওজন। এবার কতটা মাধ্যম অপসারিত করবে? বস্তুর যতটা আয়তন ততটাই। তাহলে এখানে অপসারিত মাধ্যমের আয়তনটা হচ্ছে বস্তুর আয়তনের সাথে সমান 4/3 পাই আর কিউব। কিন্তু যখন ঘনত্বটি গুণ করছি, যেহেতু অপসারিত মাধ্যমের ওজন বার করছি, তাহলে সেখানে অপসারিত মাধ্যমের ঘনত্ব সিগমা গুণ করতে হবে, রো গুণ করলে হবে না, এটা খেয়াল রাখার বিষয়। আর তার সাথে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ জিটা গুণ করলে অপসারিত মাধ্যমের ওজন পাচ্ছি, যেটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্লবতা। এবার যদি বস্তুটা ভারী ধরে নেওয়া হয়, অর্থাৎ ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান এফ বি যদি হয়, তাহলে নিম্নমুখী লব্ধি বল কত? ডাব্লিউ মাইনাস এফ বি। ভ্যালু দুটো বসানো হয়েছে, এটা ডাব্লিউর ভ্যালু, এটা এফ বি এর ভ্যালু। 4/3 পাই আর কিউব আর জি কমন নিচ্ছি, নিয়ে এই উত্তরটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে নিম্নমুখী লব্ধি বল। এইবারে স্টোকসের সূত্র কি বলছে? যে সান্দ্রতাজনিত বল যেটা উপরের দিকে কাজ করবে সেটা কি? সেটা একটা সূত্রের সাহায্যে জানা যায়। এই সূত্রটার ডেরিভেশনটা উচ্চ মাধ্যমিকে আছে, আপাতত একটু বলে রাখি সূত্রটা কি। যে আর ব্যাসার্ধের একটা ক্ষুদ্র গোলক ইটা সান্দ্রতাঙ্কের মাধ্যমের মধ্য দিয়ে ভি বেগে যদি গতিশীল হয়, তাহলে ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, মানে বস্তুটা কতটা চটচটে সেই গুণাঙ্ক। তাহলে সেই ইটা সান্দ্রতাঙ্কের মাধ্যমের মধ্য দিয়ে আর ব্যাসার্ধের গোলক ভি বেগে গতিশীল থাকলে, তাহলে এখানে আপেক্ষিক গতি আছে, ওই মাধ্যমের ভেতর দিয়ে বস্তুটা গতিশীল, তাহলে অবশ্যই সান্দ্রতাজনিত বল থাকবে ওই আপেক্ষিক গতির বিরুদ্ধে। তাহলে সেই সান্দ্রতাজনিত বিরুদ্ধ বলের যে রাশিমালা, সেটা বিজ্ঞানী স্টোকস নির্ণয় করেন মাত্রীয় পদ্ধতিতে, এবং তার রাশিমালাটা কত নির্ণয় করেছিলেন? 6 পাই ইটা আর ভি। এবার ভি ভ্যালুটা ক্রমশ বাড়ছে, তার কারণ এই নিম্নমুখী লব্ধি বল। তাহলে এই নিম্নমুখী লব্ধি বলের জন্য ক্রমশ বস্তুটা ক্রমবর্ধমান বেগ নিয়ে নামবে, নামতে নামতে সান্দ্রতাজনিত বলটা একটা সময় এই নিম্নমুখী লব্ধি বলের সাথে সমান হবে, তার কারণ সান্দ্রতাজনিত বলও বাড়বে, খুব স্বাভাবিক। লজিক্যালি তো বোঝাই যাচ্ছে আপেক্ষিক গতিটা বেশি হচ্ছে, বাধা দেওয়ার জন্য আরো বেশি বল লাগবে। এক্সপ্রেশন থেকেও দেখো বোঝা যাচ্ছে যে ভি ভ্যালুটা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে এই গুণফলটা তো বাড়বে, তাহলে সান্দ্রতাজনিত বলটাও বাড়ছে। কিন্তু ডাব্লিউ মাইনাস এফ বি ফিক্সড, তার কারণ বস্তুর ব্যাসার্ধ, উপাদানের ঘনত্ব, মাধ্যমের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ, এগুলো সবাই ফিক্সড রাশি। তাহলে এই ভ্যালুটা ফিক্সড, কিন্তু এই সান্দ্রতাজনিত বলটা ক্রমশ বাড়ছে। বাড়তে বাড়তে একটা সময় সান্দ্রতাজনিত বল এর সাথে সমান হয়ে যাবে, তখন আর বেগটা বাড়তে পারবে না। সেই সময় বেগটা দেখা গেল ভিটি, টি ফর টার্মিনাল, অর্থাৎ প্রান্তীয় বা সীমান্ত। তাহলে সেই সময় সান্দ্রতাজনিত বলটা কত হচ্ছে? 6 পাই ইটা আর ভিটি। বোঝা গেল? তাহলে এই ভ্যালুটা এর সাথে সমান, তাহলে সেটাই আমি শর্তানুযায়ী লিখেছি এফ, মানে কোন সময় এফ? যখন আমার টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন করে গেছে, অর্থাৎ 6 পাই ইটা আর ভিটি, নট ভি, সেই সময়কার এফ ডাব্লিউ মাইনাস এফ বি এর সাথে সমান। তাহলে এক্সপ্রেশন ভ্যালু দুটো বসানো হয়েছে, বাঁ পাশে এফ এর ভ্যালু বসানো হয়েছে যখন টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন করেছে সেই সময়কার ভ্যালু, আর ডান পাশে তো 4 পাই
আর কিউব রো মাইনাস সিগমা ইন্টু জি, ওই ভ্যালুটাই বসছে। তাহলে এটা যদি সিম্পলিফিকেশন করা হয়, এই পাশে সিম্পলিফিকেশন করে দেওয়া হয়েছে, তাহলে সেইটা করলে ভিটি এর এই এক্সপ্রেশনটা আসে, যেটা ব্লকড ইকুয়েশনের মধ্যে রাখা হয়েছে। সেটা কত? 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। এটা হচ্ছে প্রান্তীয় বেগের রাশিমালা। এই প্রান্তীয় বেগের রাশিমালা থেকে বেশ কিছু জিনিস জানা যাচ্ছে। কি? প্রান্তীয় বেগটা হচ্ছে ব্যাসার্ধের বর্গের সাথে সমানুপাতিক, কিন্তু সান্দ্রতাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক। মানে বস্তু যদি সাইজে বড় হয় প্রান্তীয় বেগ বেশি হবে, বস্তু সাইজে ছোট হলে প্রান্তীয় বেগ কম হবে। খুব স্বাভাবিক। কোন একটা বড় জিনিস, বড় পাথর, একটা ছোট পাথরকে যদি ফেলা হয়, বড় পাথরটা বেশি স্পিডে আসবে ছোট পাথর অপেক্ষা। তার কারণ ওই যে বাতাসের মধ্য দিয়ে পড়ছে, বায়ুশূন্য স্থান হলে কিন্তু একই স্পিডে আসবে, কিন্তু ওই বাতাসের মধ্য দিয়ে পড়ছে, বাতাসের মধ্য দিয়ে পড়ার জন্য বড় পাথরটার প্রান্তীয় বেগ একটু বেশি। এটা আরো ভালো বোঝা যায় যদি মাধ্যমটা একটু ঘন হয়, অর্থাৎ সান্দ্রতাঙ্ক যদি বেশি হয়। যদি বাতাসের জায়গায় জলের ভেতরে একটা ছোট পাথর একটা বড় পাথর ফেলা হয়, বড় পাথরটা আগে গিয়ে নিচে পড়বে ছোট পাথর অপেক্ষা। যেখানে সান্দ্রতাজনিত বাধাটা একটু বেশি, সেখানে আরো ভালো বোঝা যায়। তাহলে ব্যাসার্ধের বর্গের সাথে সমানুপাতি, অর্থাৎ বস্তুর আকার বাড়লে সান্দ্রতাজনিত বেগ বাড়বে। আর কি? সান্দ্রতাঙ্কের সাথে ব্যস্তানুপাতি। তাহলে যে সান্দ্রতাঙ্ক, অর্থাৎ বস্তুটা যদি চটচটে হবে, তো স্বাভাবিক বাতাসের ভেতর দিয়ে কোনো জিনিস যতটা স্পিডে পড়ে, জলের ভেতর দিয়ে তার থেকে একটু স্লো পড়ে, সেখানে সান্দ্রতাঙ্ক বেশি। জলের জায়গায় যদি আলকাতরা নাও, তাহলে দেখবে আরো স্লো পড়বে ওই একই জিনিস, মানে সান্দ্রতাঙ্ক আরো বেশি। খুব স্বাভাবিক, সান্দ্রতাঙ্কের সাথে ব্যস্তানুপাতি। এবার ব্যাপারটা হচ্ছে বস্তুটা যত ঘন হবে, মানে বস্তুর ঘনত্ব যত বেশি হবে, তত কিন্তু প্রান্তীয় বেগ বাড়বে। যেমন একটা পাথর, একটা শোলা নিলে, তাহলে শোলার টুকরো অপেক্ষা পাথরের টুকরোর প্রান্তীয় বেগ বেশি, পাথরের টুকরো বেশি স্পিডে পড়ে, শোলার টুকরো অপেক্ষাকৃত স্লো নিচের দিকে পড়ে। তার কারণ পাথরের টুকরের যে ঘনত্ব, অর্থাৎ সেখানকার যে রো, সেই ভ্যালুটা শোলার টুকরের যে ঘনত্ব, অর্থাৎ সেই যে রো, তার সেটা অপেক্ষা অনেক বেশি। তাহলে এই বিয়োগফলটা বেশি হচ্ছে। বিয়োগফলটা বেশি হলে যেহেতু এটা লব, সান্দ্রতাজনিত মানে প্রান্তীয় বেগটা বাড়ছে। তাহলে বস্তু যদি ক্রমশ ঘন হয়, মানে বস্তুর ঘনত্ব যদি বেশি হয়, তাহলে সান্দ্রতাজনিত বেগ বাড়বে। কিন্তু এমন যদি হয় যে বস্তুটা মাধ্যম অপেক্ষা হালকা, তাহলে সেখানে প্রান্তীয় বেগের অভিমুখটা হচ্ছে ঊর্ধ্বমুখী। ওই যে সোলার ঘনত্ব বাতাস অপেক্ষা বেশি, ওই জন্য সোলাটা আস্তে আস্তে পড়ে নিচের দিকে। কিন্তু ওই সোলাটাকে যদি জলের মধ্যে ডোবাবার চেষ্টা করি, বেশ খানিকটা নিচে নামিয়ে দিই, তারপর ছেড়ে দিই, সোলার টুকরোটা কিন্তু নিচের দিকে পড়বে না, ওপরের দিকে উঠে আসবে। তার মানে কি? সেখানে প্রান্তীয় বেগটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তার কারণ রো ইজ লেস দ্যান সিগমা সেই পরিস্থিতিতে। তার মানে এই রাশিমালাটা যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তার ভ্যালুটা কি হবে? নেগেটিভ। তার মানে প্রান্তীয় বেগ হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি? আমি পজিটিভটা নিচের দিকে ধরেছি, তাহলে খুব স্বাভাবিক নেগেটিভটা ঊর্ধ্বমুখী হবে। তাহলে সেক্ষেত্রে তাহলে বস্তুর উপাদানের ঘনত্ব অপেক্ষা মাধ্যমের ঘনত্ব যদি বেশি হয়, মানে সিগমা যদি গ্রেটার দ্যান রো হয় বা রো যদি লেস দ্যান সিগমা হয়, তাহলে প্রান্তীয় বেগের অভিমুখটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে এই হচ্ছে প্রান্তীয় বেগ সংক্রান্ত যে রাশিমালা, সেই রাশিমালা থেকে এই জিনিসগুলো জানা যায়। এবার আমরা দেখে নেব তরল প্রবাহের হার। যে কোনো একটা পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে, তাহলে সেই তরল প্রবাহের হারটা কত? তাহলে এখানে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হচ্ছে। ধরে রাখ একটা প্রস্থচ্ছেদ এ, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটা আমি কনসিডার করলাম। ভি বেগে কোনো তরল প্রবাহিত হচ্ছে, 1 সেকেন্ডে দেখা গেল ভি বেগ, মানে 1 সেকেন্ডে ভি পরিমাণ দূরত্ব যাবে, তাহলে এতটা হচ্ছে সেই দূরত্ব। তাহলে প্রতি সেকেন্ডে কতটা তরল ক্রস করেছে ওই 1 সেকেন্ডে, এই এতটা পরিমাণ তরল এর পাশে আসছে, বাঁ দিক থেকে ডান দিকে এসছে, তাহলে এতটাই ক্রস করেছে এই প্রস্থচ্ছেদটাকে। তাহলে তার আয়তন কত? ভূমির ক্ষেত্রফল এ গুণিত উচ্চতা ভি। তাহলে এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা তরল এই প্রস্থচ্ছেদকে ক্রস করে গেল। তাহলে সেই তরলের ভর কত? তরলের ঘনত্বটা যদি রো ধরি, তাহলে আয়তনের সাথে ঘনত্ব গুণ করলে সেই প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের বা অতিক্রান্ত তরলের ভর। তাহলে এটা হচ্ছে তরল প্রবাহের হারের রাশিমালা। কেন করছি? ইকুয়েশন অফ কন্টিনিউটি, একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, বাংলায় যাকে বলা হয় ধারাবাহিকতার সমীকরণ, তার জন্য এটা করতে হচ্ছে। সেটা কি? যদি অসম প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কোনো তরল প্রবাহিত হয়, তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সমভরের প্রবাহী প্রবাহিত হবে। মানেটা কি?
ধরা যাক এখানে একটা প্রস্থচ্ছেদ, তার থেকে এই পাশের প্রস্থচ্ছেদটা বেশি, কিন্তু এই প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে যতটা তরল প্রবাহিত হবে বা প্রবাহিত হবে, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়েও একই পরিমাণ অর্থাৎ একই ভরের প্রবাহী অতিক্রম করবে। তাহলে এই যে ঘটনাটা, এটা একটা ইকুয়েশন দিয়ে ডিনোট করা হয়। সেই ইকুয়েশনটাই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন বা ধারাবাহিকতার সমীকরণ। ধরে নেওয়া যাক এরকম একটা অসম প্রস্থচ্ছেদের নল, যার এ এবং বি প্রান্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 আর A2। খুব স্বাভাবিক, যদি প্রস্থচ্ছেদের হেরফের হয় বেগের হেরফের হবে। যেমন একটা পাইপের মুখকে যদি হাত দিয়ে চেপে দাও, জলের বেগ বেড়ে যায়, ছেড়ে দিলে জলের বেগ কমে যায়, মানে প্রস্থচ্ছেদ বাড়া কমা হলে বেগের বাড়া কমা প্রবাহীর হয়। তাহলে এখানে ধরে নিলাম বেগের বেগ হচ্ছে প্রস্থচ্ছেদে প্রবাহীর বেগ হচ্ছে V1, এখানে প্রস্থচ্ছেদ বেশি, এখানে প্রবাহীর বেগ আমি ধরে নিচ্ছি V2। দু জায়গায় প্রবাহীর ঘনত্ব, এক জায়গায় ρ1 এক জায়গায় ρ2 ধরে নিচ্ছি। এরকম ধরে নেওয়া হলো কেন? গ্যাস এবং তরল দুজনাই তো প্রবাহীর দলে পড়ে। তরল হচ্ছে অসংনম্য, অর্থাৎ তরলকে তুমি চাপ দিয়ে ছোট বড় করতে পারবে না। তাহলে তরলের ঘনত্ব এখানেও যায় এখানেও তাই, অর্থাৎ ρ1 ইজ ইকুয়াল টু ρ2 হবে। কিন্তু গ্যাসকে তুমি চাপ দিয়ে ছোট বড় করতে পারো, অর্থাৎ গ্যাসকে সংনমিত করা যায়। তার মানে কি, এই জায়গায় প্রস্থচ্ছেদ কম, এখানে প্রস্থচ্ছেদ বেশি, তাহলে গ্যাসের ঘনত্বের হেরফের হতেই পারে। তাহলে সেইটাকে কাউন্টার করার জন্য আমি যেহেতু প্রবাহী ধরেছি, ওই জন্য ρ1 আর ρ2, অর্থাৎ এখানে ঘনত্ব ρ1 এখানে ঘনত্ব ρ2 ধরে নিই। তাহলে এই জায়গায় কত ভরের প্রবাহী অতিক্রম করছে? A1 V1 ρ1। আর এখানে কত ভরের প্রবাহী অতিক্রম করছে? A2 V2 ρ2, কারণ কি এখানকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, এখানে বেগ কত প্রবাহীর V2, আর এখানে প্রবাহীর ঘনত্ব কত ρ2। তাহলে এই তিনটে এক্সপ্রেশন এই যে আছে, তাহলে এই তিনটে জিনিস হিসাব 2 লেগে গেল, আর এই তিনটে জিনিসে 1 লেগে গেলে এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতটা প্রবাহী অতিক্রম করেছে। নিয়ম কি বলছে? যে এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যত ভরের প্রবাহী অতিক্রম করবে, বি প্রস্থচ্ছেদের মধ্য দিয়েও তত ভরের প্রবাহী অতিক্রম করবে, মানে এই ভ্যালু দুটো সমান হতে হবে। তাহলে সেটাকে আমি সমান করে লিখেছি। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এটা ধারাবাহিকতার সমীকরণ। এটা ইন জেনারেল এবং গ্যাসের জন্য এটা প্রযোজ্য। কিন্তু যদি তরল হয়, এখনই বললাম অসংনম্য পদার্থ, অর্থাৎ ওকে চাপ দিয়ে ছোট বড় করা যায় না, অর্থাৎ তার ঘনত্ব অলওয়েজ সেম থাকবে। প্রস্থচ্ছেদ চেঞ্জ হলো মানে এখানেও যা ঘনত্ব এখানেও একই ঘনত্ব হবে, মানে ρ1 শুড বি ইকুয়াল টু ρ2 হবে। যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এখানেও ρ1, এখানেও তাহলে ρ2 ইজ ইকুয়াল টু ρ1, তাহলে দুটো রো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে A1 V1 ইজ ইকুয়াল টু A2 V2। তাহলে এইটা হচ্ছে তরলের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণের মডিফাইড ভার্সন, আর এইটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ধারাবাহিকতার সমীকরণ। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা। ধারাবাহিকতার সমীকরণ কিন্তু অনেক জায়গায় কাজে লাগে। একটা পাইপের ভেতর দিয়ে কেমন ফ্লো হচ্ছে, কীরকম দরকার, এই যে ডাইনামিক্স, যেটাকে উঁচু ক্লাসে তোমরা জানবে ফ্লুইড ডাইনামিক্স, সেই ফ্লুইড ডাইনামিক্সে ধারাবাহিকতার সমীকরণের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। সুতরাং এটা খুব ভালো করে জানতে হবে, পরবর্তী ক্লাসে এটা কিন্তু খুব কাজে লাগে। তাহলে আজকে আপাতত এখানেই শেষ হচ্ছে। যদি আজকের পাঠ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখবে, আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব সেখানে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।